ঝান্ডার রং যদি ফিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরেড, আগামীর রাজপথ তোমাদের। আমার কাছে এই গিফটের মূল্য সোনা, রূপো, হিরে জহরতের চেয়েও অনেক বেশি। এখন যদি এখানকার মানুষ এই ম্যান্ডেট দেন যে 5টা বছরের জন্য এই এলাকার প্রতিনিধি আমাকে হতে হবে, সেক্ষেত্রে সেটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। রাস্তাঘাটের যে অবস্থা, নর্দমার যে অবস্থা, অস্বাভাবিক। আমাদের কাছে তিলোত্তমার লড়াই মানে এই বাংলার প্রত্যেকটা মেয়ের নারী নিরাপত্তার লড়াই। বিজেপিকে আমি কোনো ধরনের নারী ঘটিত ন্যায় সম্পর্কে বিশ্বাস করতে পারি না। উনি বিশ্বাস করেছেন ওনার ব্যক্তিগত 1,69,74,000 হোয়াট এভার দ্যাট মানি ইজ, সে টাকাটার হলো কি? ইনস্ক্রিপ্ট নজরে নেতাতে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি দমদম উত্তর বিধানসভার প্রার্থী, সিপিএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা, অনেক স্বাগত। একদম প্রচার থেকেই এসে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে মাথায় কিন্তু ফুল লেগে রয়েছে। আচ্ছা, এই যে সারা দিন প্রচার করছেন, প্রথমেই তো বলবো এত এনার্জি কিভাবে পাচ্ছেন? ডায়েট প্ল্যানটা কি? আমার এনার্জির সঙ্গে ডায়েটের খুব সম্পর্ক নেই। আমি এনার্জি পাচ্ছি সাধারণ মানুষকে দেখে, যে কমরেডরা অক্লান্ত পরিশ্রম করছে। রাত্রি 1টা-1:30টা পর্যন্ত ফ্ল্যাগ লাগিয়ে পরদিন সকালবেলা 7টার সময় তারা প্রচারে বেরিয়ে যাচ্ছে। দুপুরবেলা 12টার সময় ওরা দুপুরে রাস্তায় দাঁড়িয়ে প্রচার করছেন বা দেওয়াল লেখন করছেন। তো যে মানুষগুলো এরকম অক্লান্তভাবে আমাদের সঙ্গে রয়েছে, এবং যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, যারা এই সবের মধ্যেও আমাদের রাস্তা দেখে একবার হাত ছুঁয়ে দিচ্ছেন আর বলছেন হবেই হবে, কোনো চিন্তা নেই, আমরা সঙ্গে আছি, আমার মনে হয় তারাই আমাদের। দীপশিতা কি আলাদাভাবে তার স্টাইল স্টেটমেন্টে একটু ছাপ ফেলছে, আলাদাভাবে নজর কাটছে? আমরা দেখছি দীপশিতার পরনে যে পোশাক, গলায় তার যে জুয়েলারি, সেখানে আমরা দেখছি যে কাস্তে হাতুড়ি। এটা একটা গিফট। আচ্ছা, গতকাল আমি যখন প্রচারে প্রচারে? গেছিলাম, হ্যাঁ, আচ্ছা। এক কমরেড নিজে হাতে এটা বানিয়ে আমায় গলায় পরিয়েছে। একই সঙ্গে আর একটা লাল শালু, তার মধ্যে কাস্তে হাতুড়ি তারা আঁকা, সেটাও তারা বানিয়ে দিয়েছে। আমার কাছে এই গিফটের মূল্য সোনা, রূপো, হিরে জহরতের চেয়েও অনেক বেশি, অনেক বেশি দাম। সারাদিনের রুটিনটা কি থাকছে? কিভাবে প্ল্যান হচ্ছে? সকালে উঠে প্রচার হচ্ছে এক দফা, সেটা প্রায় 11টা, 11:30 পর্যন্ত, 12টা হয়ে যাচ্ছে, কখনো কখনো 1টাও হয়ে যাচ্ছে। তারপরে এসে একটু চান খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেওয়ার চেষ্টা করি, এবং আমি যে কোনো জায়গায় ঘুমোতে পারি, তো যদি 10 মিনিটের সময় পাই আমি তার মধ্যে একটা কুইক পাওয়ার ন্যাপ লাগিয়ে নিচ্ছি। আর তারপরে আবার বিকেল 4টা থেকে এই সন্ধ্যে 8টা, 9টা, 10টা পর্যন্ত প্রোগ্রাম, খাওয়া দাওয়া। ডায়েট প্ল্যানটা নিয়ে কথা শুরু হলো, কিন্তু জানা হলো না ডায়েট, এমনি ডায়েট আমার কোনো ডায়েট ডায়েট না, সব খাওয়া হয়। সব তো আমি খাই না, আমি খুবই পিকি এটা। আমি যেমন মাছ খাই না, শাকসবজি খাই না, বেশিরভাগ ফলমূলই খাই না, ফলে আমার আলাদা করে ডায়েট করার মতো খুব দরকার নেই, মানে অপশন নেই রাদার। তো একটা জিনিসই যেটা চেষ্টা করছি, ইলেকশনের সময় একটু বেশি করে জল খাওয়া, ফ্লুইড খাওয়া। বিভিন্ন মানুষ তারা বাড়ি থেকে জল নিয়ে এনে দিচ্ছেন। কালকে একটা শীতলা পুজো থেকে একজন ডাব এনে দিয়েছেন, সেই ডাব খেয়েছি। তো সব মিলিয়ে মানুষ যেভাবে আমাকে ট্রিট করছেন, যেভাবে যত্ন রাখছেন, সেটাই ডায়েট। প্রিয় খাবার কি? আমি তো খুবই বিরিয়ানি ভালোবাসি। বিরিয়ানি? মানে বিরিয়ানির চেয়ে ভালো কিছু আজ পর্যন্ত এই সারা বিশ্বে ভারতে কখনো তৈরি হয়নি। বিরিয়ানি একটা স্বর্গীয় খাবার যাকে বলে। মাটন বিরিয়ানি খুবই 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 ভালোবাসি। তারপরে ফুচকা, তারপরে মোমো। আচ্ছা, আমরা যেহেতু আপনার সামাজিক মাধ্যমেও আপনি সক্রিয়, আমরা দেখতে পাই যে আপনি বিদেশেও যান পিএইচডির কাজে। পিএইচডি তো কমপ্লিট হয়ে গিয়েছে। কিসে পিএইচডি করেছেন? আমার কাজ ছিল সোশ্যাল ক্যাপিটাল ফর্মেশন অ্যান্ড আউট মাইগ্রেশন ইন কেরালা। আমি বেসিক্যালি যারা গালফ মাইগ্রেন্ট, তারা যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করেন, যে সোশ্যাল রেমিটেন্স নিয়ে আনেন, এবং সেটা কি করে কেরালার সমাজকে, অর্থনীতিকে বদলে দিচ্ছে, তা নিয়ে আমার পিএইচডি কাজ। মাইগ্রেশন তো বাংলারও একটা ইস্যু, বিশাল বড় ইস্যু। বাংলার মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়েও আমাদের কিছু কাজ রয়েছে। বাংলার যে পরিযায়ী শ্রমিকরা ব্যাঙ্গালোরে যান, সেখানে তারা কেউ আবর্জনা পরিষ্কার করার কাজ করেন, কেউ গিগ ওয়ার্ক বলতে আমরা যা বুঝি সেসব কাজ করেন। তাদের নিয়েও
আমরা পড়াশোনা করার কিছু আমাদের একাডেমিক এক্সপার্টিজ অনুযায়ী কিছু কাজ করার চেষ্টা করেছি। পরিযায়ী শ্রমিক একটা বড় ইস্যু বললেন, এবং আমি আপনাদের বাকি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছে, তাদের সঙ্গেও কথা বললে একটা কথা বুঝতে পারি, তারা যে কোনো নির্দিষ্ট একটা বিধানসভাকেই কিন্তু মূল ইস্যু করছেন বা সেটাকে ধরে লড়ছেন এমন নয়। তারা বলছেন সারা রাজ্যের যা ইস্যু, এই বিধানসভারও এই ইস্যু। আপনার মতেও কি তাই? কারণ পরিযায়ী শ্রমিকের কথা আপনি বললেন, এটা একটা রাজ্য জুড়ে একটা বড় প্রবলেম। পরিযায়ী শ্রমিক বাঙালি হওয়ার কারণে হেনস্থা, এসআইআর করে বাংলার মানুষের নাম বাদ দেওয়া, এটা বাংলার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে ইম্পর্টেন্ট ইস্যু। বাংলার ছেলে মেয়েদের চাকরি না পাওয়া, বাংলার স্কুল বন্ধ হয়ে যাওয়া, এটা বাংলার প্রত্যেকটা কেন্দ্রের অন্যতম ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু একই সঙ্গে প্রত্যেকটা এলাকাতে যদি স্পেসিফিসিটি থাকে, যেমন এই এলাকার মেজর সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, নর্দমার যে অবস্থা অস্বাভাবিক। মানে এখানে কোনো জায়গায় আপনি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন আমি না। দেখলাম তোমার নিজের এক্সপিরিয়েন্স, এত মশা, এবং তার মশার কারণ হচ্ছে যে নর্দমাগুলো সেগুলো পরিষ্কার হয় না এবং খোলা ড্রেন। খোলা ড্রেন। এখানকার যে মূল যেটা নিকাশির নালা, যেটা বা যেটা দিয়ে পুরো নিকাশি ব্যবস্থাটা কন্ট্রোল হয়, নোয়াই খাল বলে, সেই নোয়াই খালের সংস্কার হয় না বহুদিন। আজকে আমরা যে এলাকায় গেছিলাম সেখানে একটা বড় হোর্ডিং দেখলাম, ইয়াব বড় হোর্ডিং, তাতে লেখা আছে 1,79,77,000 টাকা দিয়া ওই যে ড্রেন বা ওই যে খাল সেটা নাকি সংস্কার করা হয়েছে। তুমি যদি ওখানে গিয়ে দাঁড়াও তুমি বুঝতে পারবে সংস্কারের সব পর্যন্ত সেখানে হয়নি। কালো থেকেও আরো অন্য যদি কোনো অন্যরকম রং থাকে সেই রকম রঙের জল, প্রচন্ড পুঁতি গন্ধ বেরোচ্ছে, মশা, এবং ওনারা বলছেন বাসিন্দারা যে যেই একটুখানিও বর্ষা হবে এই সমস্ত নোংরা জল আমাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। মানে একটা মন্ত্রীর বিধানসভা কেন্দ্র, সোকল্ড হেভি ওয়েট মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে যে এইরকম লুট হতে পারে, মানে ওই 1,69,74,000 হোয়াট এভার দ্যাট মানি ইজ, সে টাকাটার হলো কি? পাড়ায় পাড়ায় নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য যে টাকা পুরসভা থেকে পায় সে টাকার হলো কি? রাস্তাঘাট ঠিক করার জন্য যে টাকা সরকার থেকে পায় সেই টাকা হলো কি? এই খোলা নর্দমা গুলোতে যাতে মশা না বাড়ে তার জন্য স্প্রে করার যে টাকা পায়, এটা সব ট্যাক্সের টাকা, আম আদমির টাকা, আমার আপনার টাকা। সেই টাকা গেল কোথায়? কি কারণে এই অঞ্চলের মানুষকে এখন ওই ভরা গরমে তার হাঁটু পর্যন্ত, গোড়ালি পর্যন্ত জলের মধ্যে থাকতে হবে? কি কারণে? কি অপরাধ এই অঞ্চলের মানুষ করেছেন? তারা ট্যাক্স দেন না? তারা এই দেশের নাগরিক নন? তারা কি অপরাধ করেছেন যে কারণে তাদের সাথে এভাবে ব্যবহার করা হবে? দীপশিতা জিতলে এই সমস্যাগুলোর সমাধান হবে। অ্যাবসলিউটলি। আমরা বলছি নিকাশি ব্যবস্থা আমাদের এখানের প্রায়োরিটি হবে। এই যে বলছিলাম নোয়াই খাল, আমাদের একটু প্রবীণ কমরেডরা গল্প করছিলেন যে নোয়াই খাল একসময় নাকি লাবণ্যবতী নদী ছিল, যে নদী দিয়ে একসময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে আমেরিকান বজরা পর্যন্ত গেছে, মাছ ধরতো বহু বছর আগে ছেলেমেয়েরা সেখানে। এখন সেটাকে আর কোনোভাবে নদী বলা যায় না, সেটা একটা খাল, সেটা একটা হাইড্রেনে পরিণত হয়েছে। আমরা বলছি আমাদের একটা মাস্টার প্ল্যান করতে হবে, যে মাস্টার প্ল্যানের মাধ্যমে এই নোয়াই খাল এবং তার সঙ্গে কানেক্টেড যতগুলো নিকাশি ড্রেন রয়েছে, নালা রয়েছে, সেটাকে কি করে ঢেলে আমূল ভাবে সাজানো যায়। কারণ না হলে এটার কোনো চটজলদি সমাধান নেই। যারা ক্ষমতায় ছিলেন তারা কখনো এটা ভাবেননি। আমরা বলছি আমাদের সুযোগ দিন, 5টা বছর সময় দিন, আমরা করে থাকবো। সারাদিন কত পা হাঁটছেন? আমার স্মার্ট ওয়াচ একটা ছিল, কিন্তু সেটাতে চার্জ দিতে হয় বলে সেটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, কারণ অত চার্জ দেওয়ার মনে থাকে না, ফলে সেটা আমি দেখতে পাচ্ছি না, বাট হাঁটছি, অনেকটাই কথাটা হচ্ছে। ট্যাগলাইন, মানে কি ট্যাগলাইনে প্রচার হচ্ছে? আমরা বলছি এই তৃণমূল বিজেপি সরকারকে বদলে দিন, নিজের জন্য, নিজের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য এমন মানুষজনকে ভোট দিন যারা আপনার ছেলেমেয়ের, আপনার ভবিষ্যতের দায়িত্ব নেবে। মূল প্রতিদ্বন্দ্বীকে এই কেন্দ্রে অবশ্যই সেটা তৃণমূল। আমাদের মনে হয় না বিজেপি এখানে কোথাও কোনো খুব প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই, তৃণমূলকে হারিয়ে এখানে আমরা আমাদের বিধায়ককে বিধানসভায়। বাড়ি ছেড়ে তো এখানেই এখন থাকা হচ্ছে, অসুবিধা হচ্ছে? না, আমার তো বহু বছর ধরে আমার হস্টেলে থাকা অভ্যাস, তাই খুব হোম সিকনেস বোধহয় এখন আর ফিল হয় না। এটা গান ছিল না, সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, সেরকম সারা দেশের বিভিন্ন কোণে আমার কোনো না কোনো ঘর রয়েছে যেগুলো বাড়ি হয়ে গেছে। এটাও সেরকম। এই প্রসঙ্গেই আমার একটা বিষয় মাথায় এলো, দীপশিতাকে আমরা কখনো দিল্লিতে দেখি, কখনো বিদেশে দেখি। দীপশিতা জিতলে তাকে দমদম উত্তরে দেখা যাবে তো? দীপশিতা এতদিন পর্যন্ত তো কোনো কেন্দ্রের প্রতিনিধি ছিল না, দীপশিতাকে কোনো কেন্দ্রের দায়িত্ব নিতে হয়নি। ফলে দীপশিতা এর আগে তার প্রফেশনালি যে কাজ করা উচিত, সেটা পড়াশোনা হতে পারে, সেটা যে সংগঠন আমি করতাম তার দায়িত্ব হতে পারে, সেই অনুযায়ী কাজ করতে হয়েছে। এখন যদি এখানকার মানুষ এই ম্যান্ডেট দেন
যে 5টা বছরের জন্য এই এলাকার প্রতিনিধি আমাকে হতে হবে, সেক্ষেত্রে সেটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার অন্য কোথাও খুব যাওয়ার নেই। আমার বিদেশে আত্মীয় স্বজনও নেই। আমার চোখের অপারেশন করার জন্য দুবাইও যেতে হবে না। আমার টাকা স্মাগলিং করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক সেগুলোও যেতে হবে না। ফলে যদি মানুষ আমাদের ম্যান্ডেট দেয়, তারা 365 দিন আমাদের এখানেই পাবে। অভয়ের মায়ের বিজেপি যোগদান নিয়ে এখন রাজ্য রাজনীতি বেশ তোলপাড়। আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? না, এই রাজ্যের মানুষ এই দেশের একজন নাগরিক। তার যেখানে যে রাজনৈতিক দল করার ইচ্ছে তিনি করতে পারেন, তাতে আমার কিচ্ছু বলার নেই। তবে আমরা মনে করি অভয়ের আন্দোলন তো শুধুমাত্র একজন ব্যক্তির আন্দোলন ছিল না। যারা রাস্তায় নেমেছিলেন লাখ লাখ মানুষ, তোমরা সবাই কভার করেছো, তারা কেউ তিলোত্তমার রক্তের সম্পর্কের বলে তারা নামেননি, বা তিলোত্তমাকে তারা পূর্ব পরিচিত বলে রাস্তায় নামেননি। তারা রাস্তায় নেমেছেন কারণ যে ইস্যুতে একটি মেয়ে তার কর্মসংস্থানে ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, সেই মেয়েটি তো তুমি হতে পারো, সেই মেয়েটি তো আমি হতে পারি। বাংলার মানুষ তিলোত্তমার মধ্যে নিজের পরিবারের মেয়েকে খুঁজে পেয়েছে, তাই তো সে রাস্তায় নেমেছে। ফলে তিলোত্তমার পরিবারটা একটা বৃহত্তর পরিবার হয়ে উঠেছিল। আমাদের কাছে তিলোত্তমার লড়াই মানে এই বাংলার প্রত্যেকটা মেয়ে নারী নিরাপত্তার লড়াই। সে মেয়েটি বিজেপি হতে পারে, সে মেয়েটি তৃণমূল হতে পারে, সে মেয়েটি কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে পারে, তার লড়াই। ফলে ওনার মনে হয়েছে উনি বিজেপিতে গেলে ন্যায় পাবেন। কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স, বিজেপি সেটা অভয়া হতে পারে, সেটা হাথরাস হতে পারে, সেটা উনাও হতে পারে, তাদের যা চরিত্র, সেই চরিত্র সম্পর্কে আমরা ওয়াকিবহাল। একের আপনি পর এক নির্ভয়ার কথা বলতে আমি চাইছিলেন নির্ভয়া। বোধহয়। হ্যাঁ, নির্ভয়ার কাণ্ড, তার উন্নাওয়ের ঘটনা, হাথরাসের ঘটনা, এবং বিজেপি ঘোষিতভাবে যে কথা বলেন, আপনাদের মনে থাকবে কুলদীপ সেনেগারের কথা, বিজেপির এমএলএ ছিলেন। আপনাদের মনে থাকবে কুস্তি ফেডারেশনের সভাপতি ছিলেন, তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ছিল, তারপরেও বিজেপি কিন্তু তার বিরুদ্ধে কোনো পজিশন নেননি, কোনো স্টেপ নেননি। এবং অন্য সমস্ত কিছু ছেড়ে দিন, তিলোত্তমার ঘটনায় যখন তিলোত্তমার মা বাবা দিল্লিতে গেলেন, অমিত শাহ অথবা নরেন্দ্র মোদী আর্জি করেছিলেন মা বাবা ওনার সাথে দেখা করতে চান, কেউ দেখা করেননি। ফলে বিজেপিকে আমি কোনো ধরনের নারী ঘটিত ন্যায় সম্পর্কে বিশ্বাস করতে পারি না। উনি বিশ্বাস করেছেন ওনার ব্যক্তিগত। কিন্তু সিপিএম যেভাবে আক্রমণ করছে, এটা ওনারাও কিন্তু এই বিষয়টা করছেন যে আমরা খুব ব্যথিত হয়েছি যেভাবে সিপিএম এর তরফে যেভাবে সামাজিক মাধ্যমে নানাভাবে লেখা হচ্ছে। সিপিআইএম এর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট, সিপিআইএম এর আমরা যারা প্রার্থী, কলতান্দা ওইখানে নির্বাচনে লড়ছে, তুমি কোনো জায়গায় একটা জায়গায় দেখাও যেখানে তারা কেউ ওনাদের একটা কোনো আক্রমণের কথা বলেছেন। আমি বলেছি যে আমার খুব কষ্ট হয়েছে, কাকিমা বিজেপিতে গেছেন, এটাতে আমার কষ্ট হয়েছে, আমার সত্যি খুব মন খারাপ লেগেছে। ওনারা বলছেন যে আপনাদের আফসোস হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের রাজনৈতিক মঞ্চ হিসেবে। না, আমাদের একেবারে আফসোস হচ্ছে না। আমাদের যদি রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হতো, মানে ভোটের মঞ্চ বিশেষ করে তাহলে তো বলছেন। আমরা গিয়ে ওনাকে অফার করতে পারতাম যে কাকু কাকিমা আপনাদের সঙ্গে এতদিন ধরে আমরা তো রয়েছি, আসুন না আপনি বিজেপির হয়ে ক্যান্ডিডেট, মানে বিজেপির না হয়ে সিপিআইএম এর হয়ে ক্যান্ডিডেট। এরকম ঘটনা কোথাও হয়েছে? আমরা ওনাকে কখনো অ্যাপ্রোচ করেছি? বা এরকম কখনো হয়েছে ওনারা ধর্ণা করেছেন, ওনারা মিছিলের ডাক দিয়েছেন কোনো জায়গায়, আমরা গিয়ে বলেছি যে না এটা আমাদের প্রোগ্রাম, সিপিআইএম এর লোকেরা একদম ঝান্ডা নিয়ে সামনে দাঁড়িয়েছে? কোথাও না। আমরা বলেছি এটা একটা সিভিল সোসাইটি মুভমেন্ট, এতে যে কোনো মানুষ সঙ্গে থাকতে পারেন, আমরা ঝান্ডা ছাড়া যাব, আমরা আমাদের কাজ করব, আমাদের এসএফআই ডিওয়াইএফআই আমাদের পার্টি তাদের মতো কর্মসূচি নেবে। তাছাড়া অভয়ার মা বাবার নেতৃত্বে যদি অভয়া আন্দোলন গড়ে ওঠে, অভয়া মঞ্চ গড়ে ওঠে, সাধারণ মানুষ পাশে আসেন, সেটা তো খুব মানে ডেমোক্রেসির জন্য সেটা একটা দারুণ জিনিস। কেন সেটাকে আমরা ক্যাপচার করতে চাইবো, হাইজ্যাক করতে চাইবো? আমরা কখনো চাইনি, কখনো আমরা এই ক্লেমটুকুনি করিনি, আমরা ব্যবহার করতে চাইনি। কিন্তু এ কথাও তো ঠিক, কলতান দাশগুপ্ত অভয়ার জন্য আন্দোলন করেছিলেন বলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কলতান্দা যখন জেলে, তখন তার যিনি স্ত্রী তিনি সন্তান সম্ভবা। কলতান্দা জেলে থাকা অবস্থায় ওই মেয়ের জন্ম হয়েছে, যাকে দ্রোহজা নাম রেখেছে। তাহলে এই ঘটনা তো সত্যি। কলতান্দা শুধুমাত্র তিলোত্তমার আন্দোলন করেন, তার আগেও বহু আন্দোলন করেছেন। সেই সমস্ত আন্দোলন সে করেছে কারণ যে রাজনীতি সে করে, সেই রাজনীতিতে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠাটাকেই আমাদের শেখানো হয়, তার পাঠ আমাদের দেওয়া হয়। ফলে সেখানে কলতান দাশগুপ্ত বা অন্য যে কেউ তারা যদি বলেন আমি এই আন্দোলন লড়েছি, আমরা এই আন্দোলন করেছি, এবং এই আন্দোলনে যারা যারা সঙ্গে ছিলেন তারা আমরা একসাথে আসি, চলুন, তার তো ভুল কিচ্ছু নেই, অপরাধ কিচ্ছু নেই। কোনো জায়গায় একবারের জন্য আমাদের পার্টি না ওই পরিবারটিকে আক্রমণ করেছে, 1 নম্বর। 2, না ওই পুরো মুভমেন্ট এবং ওই পরিবারকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করেছে। আমরা দুটোর থেকেই সমান দূরত্বে ছিলাম। কোথাও গিয়ে কি বিজেপি যোগদানের মাধ্যমে অভয় ন্যায় বিচারের যে লড়াইটা, সেটা কি একটু একটা তো দুর্বল হলো? না, আমি লড়াই দুর্বল হলো বলবো না, তবে তৃণমূলের কিছুটা জয় হলো। কারণ তৃণমূল বারবার তো এই ন্যারেটিভে প্যারিল করার চেষ্টা করেছিল যে যারা যারা আমাদের বিরুদ্ধে আছেন সবাই বিজেপির। আসলে তো নয়। আমরা জানি অভয় আন্দোলন এমন বহু মানুষ ছিলেন যারা যতটা তৃণমূলের বিরুদ্ধে ঠিক ততটাই বিজেপির বিরুদ্ধে। যে মিথ্যে কথা তৃণমূল ছড়িয়েছিল, একটা সিভিল সোসাইটি, একটা জনবিস্ফোরণকে তারা যেভাবে দাগিয়ে দিতে চাইছিল, সেটা কিছু ক্ষেত্রে তারা বলার সুযোগ পেলেন।
কিন্তু আমি মনে করি অভয়ের আন্দোলন একজন, দুজন, তিনজন, চারজন, ইভেন আমি বা যে তুমি যাদের নাম বলতে পারো কারোর দ্বারা লিমিটেড নয়। অভয়ের আন্দোলন আসলেই একটা মাস মুভমেন্ট ছিল। তাহলে সেই মাস মুভমেন্ট নারী নিরাপত্তার জন্য, বাংলার মেয়েদের সম্মানের জন্য, সেটা চলবে। সেখানে আটকে যাওয়ার, থেমে যাওয়ার, বন্ধ হওয়ার কোনো জায়গা নেই। দিলে কেউ কমরেড বলে ডাক, বুকের ভেতরে রক্তে ছলাত ঢেউ চলাত চলাত, দুদুবারে আড়ে উদ্দাম নদী পাহাড়ের ব্যারিকেড, সব মিলে মিশে যাবে একাকার কমরেড কমরেড। মায়ের থেকে ঠিক কি কি শেখা হয়েছে? না না, মা বাবা দুজনের কাছ থেকেই শেখা। এই যে স্মিত হাসি, অনেকে বলছেন যে এত হাসছো তোমার গাল ব্যথা হয়ে যাবে না, এটা বাবার কাছ থেকেই শেখা। এবং সবাই খুব পছন্দ করছে, এটা আমি প্রচারে দেখলাম খুব। হ্যাঁ, সেটা সেটা বাবার কাছ থেকেই শেখা। কথা বলা, ভাবা, চিন্তা, সেটা দুজনেরই, মার বাবার দুজনেরই প্রচুর প্রভাব হয়েছে। বাবা বলছিলেন ছোটবেলার গল্পে আমার বেসিক রাজনৈতিক বোধ, সেটা সবটাই ছোটবেলার 70-77-এর গল্প, বাড়ি ছাড়া হওয়ার গল্প, জেলে দাদুদের সময় কাটানোর গল্প, বাবাদের একটা বিপুল অংশের সময় বাবা, মানে তাদের বাবা এবং কাকা ছাড়া থাকার গল্প, এবং এই সমস্ত কিছুর পরেও লাল ঝান্ডার প্রতি অবিচল থাকার গল্প। সে থেকে আমার রাজনীতি বোধ তৈরি হয়েছে। তাই বাবা মা দুজনেরই জীবন, তারা যেভাবে আমাকে বড় করেছেন এবং নিজেরা যেভাবে নিজেদের জীবন যাপন করেছেন, দুটো থেকে। দাদুকে দেখে কি কি শেখা হয়েছে? জেদ। বড়দাদু কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি, কখনো না। পার্টির ভিতরে, পার্টির বাইরে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক পরিসরে তিনি যেটা ঠিক মনে করতেন, তার জন্য যদি তাকে লাঞ্ছিত হতে হয়, তার জন্য তাকে যদি একঘরে হয়ে যেতে হয়, তার জন্য যদি তাকে পানিশড হতে হয়, তবুও তিনি যেটা বিশ্বাস করেন সেটার ক্ষেত্রে কখনো কোনোদিনও কারোর সাথে কম্প্রোমাইজ করেননি। সেটা আমি আমি এখনো বলবো না আমি পুরোটা শিখেছি, আমি শেখার চেষ্টা করছি। পছন্দের রাজনীতিবিদ? আলাদাভাবে তো ওরকম আমাদের হয় না, যেরকম ফেভারিট প্লেয়ার, ফেভারিট ফিল্ম আর্টিস্ট, ওরকম নয়। তবে বটেই আমাদের জন্য জ্যোতিবাবু একটা মাইলফলক। জ্যোতিবাবুর জীবন এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তার যা ভূমিকা, সেটা আমাদের জন্য সবসময় খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তবে আমার ব্যক্তিগতভাবে ইলা মিত্রের প্রতি একটা অদ্ভুত দুর্বলতা, আকর্ষণ, শ্রদ্ধা, যাই বলো না কেন, সেটা বোধ করি। কারণ ছোটবেলায় আমার বড়দাদু গোলাম কুদ্দুসের লেখা ইলা মিত্র কবিতাটা পড়ে শোনাতেন। ছোটবেলার মেমোরিতে কোথাও না কোথাও ওটা ইমপ্রিন্ট হয়ে গেছে। যখন কবিতাটা শুনতাম আমি চোখের সামনে দেখতে পারতাম ইলা মিত্রকে, ইলা মিত্র, স্টালিন নন্দিনী, এলেমাত্র কুচিকের বোন। তো ইলা মিত্র এবং জ্যোতি বসু। খেলার কথা যখন এলো, বলি দীপ্তিতাকে খেলার মাঠেও দেখা যায় তো, মাঝে মাঝে, মাঝে মাঝে দেখা যায় খুব কম। তো ভোটের প্রচার, আইপিএল, না, আমাকে ক্রিকেট খেলার মাঠে দেখা যায় না। আমি খুব ছোটবেলায় যখন শাহরুখ খান কেকেআর কিনেছিল ফার্স্ট সিজন, সৌরভ গাঙ্গুলি তার ক্যাপ্টেন ছিল, আমি দুজনেরই ভীষণ ভীষণ ভক্ত ছিলাম। সৌরভ গাঙ্গুলি? হ্যাঁ ছিলাম। এখন না, কারণ এখনই খেলেন না, ফলে ওনার খেলার ভক্ত হওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, খেলা ব্যতীত ব্যক্তি যে সৌরভ গাঙ্গুলি, তার প্রতি আমার ছোটবেলাও খুব বিশেষ আকর্ষণ ছিল না, এখনো তেমন খুব অনুপ্রাণিত হওয়ার মতো কিছু মনে হয় না। তাহলে ফেভারিট ক্রিকেট প্লেয়ার তো সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলিকে খুবই একটা সময় তার ভক্ত ছিলাম। যুবরাজ সিংকে আমার খুব ভালো লাগতো, হালের আমলে বিরাট কোহলি। ফুটবল আমি তো ইস্ট বেঙ্গল সাপোর্টার, এটা তো সবাই জানে। আর ইন্টারন্যাশনালি ব্রাজিল। মোহনবাগান সমর্থকদের সঙ্গে ঝগড়া করা হয় একদম? মানে আগে হতো, এখন আর ততটা হয় না, কিন্তু ওটা একটা খুব মিষ্টি অম্ল মধুর তো একটা সম্পর্ক। আমার পরিবারেও এমন বহুজন রয়েছে, আমরা এমনিতে বাঙাল, কিন্তু বাঙাল কিন্তু একটা কট্টর মোহনবাগানি। আমার দাদু ইন্টারেস্টিংলি বরিশালের লোক, এপারে এসছেন, উনি জীবনের অনেকটা সময় খুব কট্টর মোহনবাগানি ছিলেন। আমি এবার বাবা, আমরা দুজন ইস্ট বেঙ্গল, এবং বড়দাদু হলো মোহনবাগানি। তো যখন খেলা হতো খুবই আমাদের মধ্যে একটা রেষারেষি হতো যে কে গোল দিল, কে জিতলো ইত্যাদি। দীপ্তিতা, আমি ঘড়ি দেখছেন আপনি, কিন্তু আমি আর একটা প্রশ্ন করতে চাই। আপনি শেষ যেহেতু আপনি প্রসঙ্গ টানলেন, এই যে যারা বাংলাদেশ দেশ থেকে উদ্বাস্তু হয়ে এসেছেন, মতুয়াদেরটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এসআইআর এ তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই এসআইআর এ এতজনের নাম বাদ রেখে ভোট ঘোষণা হলো এবং প্রার্থীও রাজনৈতিক দলগুলি ঘোষণা করে দিয়েছে। আপনার কি মনে হয় যে আদৌ সম্ভব সবটা নিষ্পত্তি করা? এতজনের নাম এখনো আমরা স্পষ্টভাবে তো বলেছি যে আগে ভোট আর পরে ভোট। আমরা অপেক্ষা করছি। ইলেকশন কমিশন এটা আমাদের প্রমিস করেছেন যে নমিনেশনের 1 সপ্তাহ আগে ওনারা যে ফাইনাল লিস্ট সেটা প্রকাশ করবেন। যদি তাতে এমন মানুষ যারা 2002-তে ম্যাপড হয়েছে, ইচ্ছা করে যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা ষড়যন্ত্র করে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, এমন বৈধ মানুষের যদি নাম বাদ যায়, তার জন্য যা যা করা উচিত, সেটা ইলেকশন কমিশন ঘেরাও হতে পারে,
অলরেডি পার্টি লিগালি মুভ করছেন। যা যা করা প্রয়োজন আমরা সবটা করতে রাজি হচ্ছি। এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব শিকল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। আমার দেশেও সকলে খেতে পায় কি, বন্ধু দেশ তোমার তুমি কি ভাবছো? সময় চলেছে সামনের দিকে চলবে, জানালার কাছে বৃথায় করেছো ভাবছো। একসাথে এখনো অনেক কথাটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয়।